আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। সুধী দর্শক, শুনছিলেন এমন একজনের গান যার কণ্ঠে বহুমুখী প্রতিভা। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে আমরা আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীত, সবকিছুতেই তার কণ্ঠের মাধুর্য যেন ছুঁয়ে ছুঁয়ে যায়। তার নাম প্রিয়ংবদা ব্যানার্জি। আমাদের সামনে বসে আছেন একজন তরুণ প্রতিভা। তাকে আমরা আজকে কবিতার সাথে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগত প্রিয়ংবদা, কেমন আছো? থ্যাংক ইউ, ভালো আছি। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানটা আহ, আমি কয়েকবার দেখেছি ফেসবুকে আমার এই বিভিন্ন শিল্পী বন্ধুদের কিছু ইন্টারভিউ, গানের একটা কথোপকথনের একটা খুব আড্ডার সেশন যাকে বলে। এবং আজকে এখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ ভালো একটা আড্ডা এবং খুব ভালো মানুষ, খুব কি বলবো, কালচারালি এনক্লাইন্ড মানুষজনদের সাথে আড্ডা দিতে খুব বেশি ভালো লাগে। তো তো আপনি তেমনই একজন, সো এটা আমার জন্য একটা প্রাপ্তি। তো থ্যাংক খুব ইউ খুব সো মাচ। হুম, আমিও আমিও ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদের জন্য। তুমি যে সময় করে দিলে, তোমার অনেক ব্যস্ততা একটা, তুমি এসেছিলে এখানে, বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছো এবং নিতেও যাচ্ছ, এবং হ্যাঁ, বছরে একবার দুবার তোমার আশাই হয় আশা হয়, হ্যাঁ। ইউএসএ তে। হ্যাঁ, এবং এটা আমাদের সৌভাগ্য যে আমরা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান তোমার কাছ থেকে উপহার পাই। থ্যাংক তো ইউ সো যদিও মাচ। দেখতে পাচ্ছি যে খুব বয়স তরুণ, এবং আমার ধারণা দর্শকরা সবাই জানেন, কিন্তু তোমার প্রশিক্ষণ অনেক দিনের, সেই ছোটবেলা থেকে তোমার সঙ্গীতের যে এই যে তোমার তুমি বিভিন্ন ভাবে যে শিখেছো, প্রশিক্ষণ নিয়েছো, আমি দেখতে পাচ্ছি তোমার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতেও তোমার প্রশিক্ষণ আছে। তো নিজের সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে একটু শুনে নিই, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। অবশ্যই, আমি আসলে এটা আমি আমার অনেক জায়গায় এরকম কথা বলার সময় বলে থাকি। এবং এটা আমার বলতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এটা একটা আমার জন্য খুব ব্লেসিংস এর মতো। যে যেভাবে বাচ্চারা ছোটবেলায় এবিসিডি বা বাংলাতে অ আ ক খ বলি, এগুলোর সাথে পরিচিত হয়। তো আমি এমন একটা পরিবারে জন্মেছি যে ওই রকম ভাবেই সারেগামার সাথে পরিচিত হয়েছি। সো সারেগামার সাথে পরিচিত হওয়াটার জন্য আমাকে আলাদা করে মানে ওই একটু সময় বের করে অমুক সময়টাতে আমি গান নিয়ে বসবো এটা করতে হয়নি। কারণ আমাদের বাড়ির পরিবেশটা এমনই একটা যে আমি প্রত্যেকটা ঘরেই আমি বিভিন্ন গান বাজনার চর্চা শুনে বড় হয়েছি। কারণ আমার দাদু আহ কলকাতার অন্যতম সুরকার গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তো দাদুর সুরে অজস্র কালজয়ী বাংলা গান আমরা সকলেই জানি। তো দাদুর হাত ধরেই আমার গান শেখা শুরু। তারপরেতে আমার মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, এবং এখনো রেগুলারলি টিচিং এর মধ্যে রয়েছেন। আমার বাবা একজন প্রফেশনাল গিটারিস্ট। এবং আমার বাড়িতে আমার বিভিন্ন আত্মীয় স্বজনরা, তারা কিন্তু বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে মিউজিকের সাথেই তাদের প্রফেশনটা যুক্ত। তো মেলোডি মানেই তো আমরা আসলে তো মেলোডি শুনলে নিজের মনের মধ্যেও এক ধরনের ভালোবাসার উদ্ভব হয়, তাই না? একদম, তো একেবারেই। হ্যাঁ, একটু সেই প্রসঙ্গেই যাচ্ছি। তুমি কাজের কারণে তুমি একা থাকো, তাই না? হ্যাঁ, আর তোমাকে একদমই। বম্বে, তোমার পরিবার থাকে কলকাতাতে, তুমি বম্বেতে থাকো, আমি এবং মুম্বাইতে থাকি। বেশ মোটামুটি সারা বিশ্বেই তুমি ভ্রমণ করে বেড়াচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। এবং এই ঢাকাতে যাও। প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমি, যে বাংলাদেশ, ঢাকা যাই বলি না কেন, এই যে আমার দাদুর কথা বলছিলাম, বলে না কোথাও গিয়ে একটা নারীর টান বলে কিছু একটা জিনিস রয়েছে।
তো আমার মায়ের দিকটা কিন্তু হচ্ছে ফরিদপুর এবং বরিশালের পুরো কম্বিনেশন আর কি। তো যার ফলেতে আহ, অনেক অনেক সময় বলেন যে আহ, যেহেতু আমি পাসপোর্ট ওয়াইজ বাংলাদেশি নই, আচ্ছা। সো সেই জন্য যে এত বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের প্রতি টান, কিন্তু আমার মনে হয় নারীর টান বলে একটা কিছু বোধহয় আসলেই কাজ করে। এবং বাংলাদেশে আম, আমরা তো আসলে আমরা প্রতিবেশী, এবং আমরা একই ভাষায় কথা বলি। আমাদের একদম। ভাষা এক, মাতৃভাষা এক, এবং সেই জন্য ভালোবাসাটা, এবং তোমার দাদু যেহেতু ওখান থেকে এসেছেন, তো হ্যাঁ, সেটিও একটা মাটির টান, নারীর মাটির টান, টান, একদম একদম। সবকিছুই রয়ে গেছে। আম, একেবারে। এবং সে কারণে আমরা অনেক অনেক কলকাতার বা ভারতীয় শিল্পীদের হুম, হুম। বিভিন্ন ভাবে দেখতে পারি। কলকাতার বাংলাদেশের দর্শকরা অনেক ভালোবাসা দেয় তোমাদেরকে, এবং হ্যাঁ, তোমাদের একদম, এটা ভালোবাসা। আমাদের অনেক মানে হুম হুম বড় পাওনা। হুম হুম। শুনে খুব ভালো লাগলো। আসলে আমরা ঠিক ওইভাবে তো আসলে দেখি না। হুম, আহ হুম। সংস্কৃতি এক আমাদের, তাই না? ভাষা যেমন এক, একেবারে। আমাদের সংস্কৃতিও এক। তো অবশ্যই। সেই কারণেই বোধহয় হয়তো বা এই একের অন্যের প্রতি এই যে ভালোবাসা। তুমি তো বাংলাদেশের শিল্পীদেরও গান শুনেছো অনেক, এবং হুম, হুম। বাংলাদেশের তোমার কি সুযোগ হয়েছে বাংলাদেশের কারো গানে, মানে বাংলাদেশের তৈরি কোনো গানে, কম্পোজ করা কোনো গানে তোমার কণ্ঠ দেয়ার? হ্যাঁ, 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 আমার একবার সুযোগ হয়েছে, এবং এক নয় একাধিক গান আমি গেয়েছি। সেইগুলো হচ্ছে একটা প্রজেক্ট হয়েছিল কিছু বছর আগে। আহ, বাংলাদেশের বিখ্যাত একজন আর্কিটেক্ট এবং ফিল্ম ডিরেক্টর আছেন এনামুল করিম নির্ঝর বলে। আচ্ছা। তো নির্ঝর ভাই অনেক অনেক গান বানান, ওনার খুবই সুন্দর সুন্দর কিছু গান রয়েছে বাংলাদেশের সমস্ত যারা একদম প্রথম সারির শিল্পীরা তাদের সমস্ত গাওয়া রয়েছে বাংলাদেশের পার্টটাতে। তো হুম উনি একটা ইন্ডিয়া বাংলাদেশ একটা কোলাবোরেট করে একবার একটা প্রজেক্ট করেছিলেন কিছু বছর আগে। তো হুম সেখানে আমার প্রায় 8-9টা গান গাওয়ার সুযোগ হয়েছিল। তো নির্ঝরদা আমাকে কলকাতার একটা চ্যানেলে গান গাইতে দেখে উনি একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন, এবং আমার মতো আরো কিছু শিল্পীদের সাথে। এবং তারপরেতে আমি ওই প্রজেক্টটাতে গাই, এবং ওইটা রিলিজে বাংলাদেশেই ওটা রিলিজ হয়েছিল। তো মানে এটা একটা অন্যরকম প্রাপ্তি। এবং ওইটার মিউজিক ভিডিও বাংলাদেশের কিছু চ্যানেলে চলতো। তো আমার কিছু হুম প্রিয় মানুষজন বাংলাদেশের আমাকে দেখে সেটা বলেওছেন। এবং আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে, আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছি একটা হুম অনুষ্ঠানে। তো আমি জাস্ট অনুষ্ঠানের আগে একটু রেস্ট নিচ্ছি হোটেলে। তো আমি টিভি দেখছি, হঠাৎ করে আমি দেখলাম যে আরে এইটা একটু চেনা চেনা লাগছে, এটা আমার গাওয়া কি। দেখলাম একটা প্রোডাক্টের অ্যাড, এটা আমি বম্বেতে গিয়েছি কিন্তু ওটা আসলে বাংলাদেশের জন্য ওই কাজটা ছিল, সেটা জন্য আমাকে করা হয়। বলেনি। হ্যাঁ, ওটা আচ্ছা বাংলাতে ছিল, তো আমি ভেবেছি ওটা হয়তো কলকাতার, কিন্তু ওটা আসলে বাংলাদেশের জন্য স্পেসিফিক্যালি ওই অ্যাডটা বানানো হয়েছিল। তো আচ্ছা এটা আচ্ছা একটা খুব মজার, মানে একটা খুব নামি একটা ব্র্যান্ডের একটা অয়েল, একটা হেয়ার অয়েলের। তো আমি দেখছি এটা আচ্ছা আমার আচ্ছা গাওয়া, আমি বলছি, আরে এটা তো মানে এটা খুব ফানি আর কি। তো এইরকম মানে গিয়েছি বাংলাদেশের জন্য অনেকগুলো গিয়েছি, আর তাছাড়া তো বিভিন্ন অনুষ্ঠানে তো গিয়ে থাকি। আচ্ছা। তোমার কি এখন এই মুহূর্তে মনে আছে কিছু একটা শোনাবে আমাদের? হুম। আহ হ্যাঁ, হ্যাঁ, শোনাতে পারি। আমি যে গানটা নির্ঝরদার যে কম্পোজিশনটা আমি গিয়েছিলাম, যদিও এটা কিছু বছর আগে, একটু একটু হয়তো ভুল হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিই, একটু গাই। হুম। পাহারার ছায়াটা তো হেলে দোলে সঙ্গে চলে, উপদেশ পোশাক পরে নানান সুরে কথা বলে, তুমি কেন মানা শোনো না, তুমি কেন মানা শোনো না, তুমি কেন মানা শোনো না, পাহারার ছায়াটা তো হেলে দুলে সঙ্গে চলে, উপদেশ পোশাক পরে নানান সুরে কথা বলে, তুমি কেন মানা শোনো না, তুমি কেন মানা শোনো না, তুমি কেন মানা শোনো না, তুমি কেন মানা শোনো না। এইরকম আর কি। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, হুম, হুম। এটা আহ, আজকে কিন্তু একটু তোমার সম্পর্কে, তোমার নিজস্ব ভাবনা, হুম, কি হুম। ভাবছো, সেগুলো নিয়ে একটু শুনবো। সেটি নিশ্চয়ই। কারণটা হলো, তুমি তো জানোই যে আমাদের হুম, হুম। জুলাই বিপ্লব হলো, এবং হুম, হুম। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো। আমরা অনেক ছাত্রদেরকে হারিয়েছি। হুম, হুম। আম, তো এই যে পরিবর্তনটা,
এই পরিবর্তনটার পাশাপাশি আমরা যেটা দেখতে পেলাম, হ্যাঁ, কলকাতাতেও একটা আন্দোলন শুরু হলো। হুম হুম সেটি হুম। মৌমিতার হুম কারণে, হুম মৌমিতাকে ধর্ষণের কারণে। তো কাজের সূত্রে হুম আমাদেরকে একা একা যাতায়াত করতে হয়, রাত করে কাজে থাকতে হয়। সেটা আমি যখন পত্রিকাতে কাজ করতাম, আমিও রাত করে বাড়িতে ফিরতাম। হুম কিন্তু হুম তখন সৌভাগ্যক্রমে হয়তো আমাকে কাজে থেকে গাড়ির বন্দোবস্ত করে দিত রাত করে ফিরতে হলে। হুম হুম তো হুম তোমার তুমিও তোমার পরিবারকে ফেলে তুমি এখন বম্বেতে আছো, হুম হুম এই যে একা একা চলাচল করছো। মৌমিতার ধর্ষণের মতো আমরা অনেক অনেক প্রায়শই খবরের হেডলাইন নিউজ আমরা দেখতে পাই যে এরকম হুম অনেক হুম আম, নারীরা ধর্ষিত হচ্ছে কর্মক্ষেত্রে হুম অথবা হুম বাড়িতে যাওয়া আসার পথে। হুম হুম। তো সেটা সম্পর্কে তুমি একটু বলো, তোমার আম, অভিজ্ঞতার কথাটা বলো। আমরা যে এই যে পৃথিবীতে বসবাস করছি, এটিকে কেন বারবার নারীদেরকে নির্যাতিত হতে হবে? আমরা তো মানুষ। এই যে একদম। লিঙ্গ ভিত্তিক কারণে আমাদের প্রতি যে একটা অবিচার, অনাচার এবং আমরা যে নানাভাবে অত্যাচারের সম্মুখীন হচ্ছি, সেটিকে এই প্রজন্ম, তুমি তো এই প্রজন্মেরই, তো হুম হুম। তোমার কাছ থেকে একটু শুনতে চাই, তুমি কিভাবে জিনিসটা দেখছো, বিষয়টা দেখছো, এবং না অবশ্যই। হয়। অবশ্যই মানে এই কলকাতায় যে ঘটনাটি ঘটেছে এটাকে নাম মানে এইটা নামকরণ করা হয়েছে তিলোত্তমা বা অভয়া, কারণ যেহেতু মানে ওই মেয়েটির নাম বারবার ডিসক্লোজ করছেন না ওনারা। যদিও সবাই জেনে গেছেন ইতিমধ্যে, কারণ শুরুতে তো যেহেতু বলা হয়েছিল আরজি কর হসপিটালের ঘটনাটি। এটা না একটা মানে আমি আমার গা শিউরে উঠেছিলাম যখন শুনেছি, মানে এত ব্রুটালি এই ঘটনাটা ঘটেছে। মানে ধর্ষণ জিনিসটাই তো মানে যে কোনো ভাবেই হোক সেটা মানে একটা খুব স্কেয়ারি একটা ভয়ঙ্কর জিনিস। এবং পুরো ডিটেলে যেভাবে এইটা বর্ণনা করা হয়েছে, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি আহ, ছোটবেলা থেকে না আমি খুব ভয় পেতাম। মানে আমি আহ, মানে রাত্রিবেলা যদি পাশের রুমে যেতে গেলে আমার মাকে বা আমার দাদিকে ডেকে নিয়ে গিয়ে বলতাম একটু চলো আমার সাথে, আমি এত ভীতু ছিলাম। তারপর সেই আমি মুম্বাইয়ের মতো একটা এত বড় শহরে আমি একা থাকি। তো সেটা যে কিভাবে কিভাবে হয়ে গেছে। আর পরবর্তীকালে আমি আমার কাজের ক্ষেত্রে দেখেছি যে আমি যথেষ্ট মানে খুবই আমি সাহসের সাথে এদিক সেদিক নানান অচেনা জায়গাতে আমার কার্যসূত্রে চলে যাই। মানে আমার অত ভয় বা অত কিছু মানে মনেও হয় না, নার্ভাস হয়ে যাওয়া কিছু না। মানে আমি খুব বোল্ডলি এগুলো করি, কখনোই কিছু মনে হয় না। ইভেন আমার কাজের সূত্রে আমি মুম্বাইতে যেহেতু রেগুলারলি কাজ করি, এবং মুম্বাইতে কাজের ধরনটা না মানে ওই রকম কোনো স্পেসিফিক নয় যে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যেই হবে, কি বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে, এরকম না। রাত 2টোর সময়ও কাজ হয়, 3টের সময়ও কাজ হয়, সারা রাতও কাজ হয় অ্যাডসে বা অন্যান্য অনেক কিছুতে, যেমন যেমন ডেডলাইন থাকে তার উপরে। তো অনেক সময় এরকম হয়েছে যে আমি অনেক রাতে একা নিজে আহ, ফিরছি হয়তো একা, রাত্রিবেলা 2টো 3টেও বেজে গেছে। কিন্তু মুম্বাই এমন একটা শহর সারা রাত জেগে থাকে, মুম্বাই অনেকটা নিউ ইয়র্কের মতো। তো সারা রাত জাগে মুম্বাই। তো কখনো কিছু মনেই হয় না যে মানে একা ফিরছি। কিন্তু আমি কলকাতাতে এটা কখনো করতে পারিনি, এটা আমার নিজের শহর হওয়া সত্ত্বেও। আমি ওখানে জন্মেছি, পড়াশোনা করেছি, বড় হয়েছি, গান শিখেছি, পরিবার। তাও কলকাতাতে আমি কেন জানি না একেবারেই কনফিডেন্ট নই। মুম্বাই সব থেকে সেফেস্ট বলে ধরা হয় ইন্ডিয়ার মধ্যে মেয়েদের জন্য, বা এই সমস্ত কোনো কিছু বলে যে খুব কপাল খারাপ না থাকলে মুম্বাইতে এমন কিছু ঘটে না। কিন্তু এত কিছুর পরেও যখন এই ঘটনাটা কলকাতার ঘটলো, তারপরেতে আমি যে কিনা রাত 2টো 3টেও আমার কাছে কিছু ম্যাটার করে না, আমি একেবারেই কোনো ভয় পাওয়ার ব্যাপারই নেই, সেই আমি রাত্রিবেলা 10:30টার সময় ভয় পাচ্ছি। তো কোথাও কি এই কলকাতার এই ঘটনাটা যেন অনেকের কনফিডেন্সকে ব্রেক করে দিয়েছে। এবং আমি কেন জানি না যে বারবার বারবার এটা কিন্তু একবার দুবার না, এর আগে দিল্লির একটা ঘটনা ঘটেছিল 2012-তে, যেটা নির্ভয়া যেটার নাম, ওটাও খুবই মর্মান্তিক ছিল ওটা। এবং এই কলকাতার ঘটনা অনেকটা সিমিলার। কিছু বছর আগে 2019-এ হায়দ্রাবাদে একটা ঘটনা ঘটলো। তো অনেস্টলি বলছি মানে ভারতীয় হিসেবে এখন একটা যেন কিরকম অস্বস্তি লাগছে, কারণ অনেকে যারা ভারতে থাকেন না তাদের কাছে এই 3-4টে ঘটনার পর যেন তাদের মনে হচ্ছে যে ভারতের কি তাহলে স্ট্রাকচারটাই এরকম, মেয়েরা সেফ নয়। কিন্তু হয়তো বা তা নয় কিন্তু সব ক্ষেত্রে।
আহ যেমন আমি নিজে একা থেকে আমি জানি যে এটা সর্বক্ষেত্রে সঠিক নয়, কিন্তু কিছু কিছু মানুষ তারা এখনো না ওই যতক্ষণ না মহিলাদেরকে ওই একটা পণ্য একটা বস্তু এই ট্রিটমেন্টের থেকে একটু বের হয়ে একটু ওয়াইডলি চিন্তা ভাবনা করতে পারে। কারণ আমাদের মনে হয় যে এডুকেশন তো আমাদেরকে শুধুমাত্র ওই কয়েকটা ডিগ্রি দেয় না, এডুকেশন তো একটা সর্বোপরি জিনিস যেটা আমাদেরকে মানে আরো বৃহত্তর জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বা অনেকে বলেন, আমি দেখি আহ এই কথাটা আমার কেমন একটু অস্বস্তি লাগে যেন, যে আচ্ছা কোনো একটি মেয়েকে এক্স ওয়াই জি কাউকে নিয়ে যে ও অমুক ওই কাপড়টাই বা পরেছিল কেন। আচ্ছা আমার কথা হচ্ছে যে কাপড়টা পরাটা হ্যাঁ হয়তো অনেকে একটুখানি বেশি অনেক সময় করেন, সেটা হয়তো একটু শালীনতা ভঙ্গ হয় হয়তো অনেকের পার্সপেক্টিভে। কিন্তু আমি যদি একটা একটুখানি একটু ছোটখাটো পোশাক আশাক পরি মানেই আমি একটা কোনো ঘটনার ভিকটিম হব, এটা কি মানে কোনো কথা হলো? এটা তো একেবারেই নয়। তাহলে তো একটা হ্যাঁ, সোসাইটি বলে কিছু থাকেই না। সো আমি জানি না যে এইটা কেন বারবার বারবার মহিলাদেরকে এইটা ফেস করতে হয়। আজকাল অনেক বড় বড় কর্পোরেটসে বা কিছু জায়গায় এগুলোর একটা ল আছে, এগুলো সেই ল মেনটেন করে করা হয়, কিন্তু কোথায়? এটা তো তাও হয়। ইভেন একটা সময় অবধি আমি নিজে অনেকের কাছ থেকে শুনতাম যে যারা গান বাজনা করে বা যারা অভিনয় করে তাদেরকে সেই সব মেয়েদেরকে এগুলো ফেস করতে হয়। কিন্তু একেবারেই ব্যাপারটা এখন সেটার মধ্যে সীমাবদ্ধ নেই। আমারই পরিচিত কিছু আমার বন্ধু বান্ধব বা পরিচিতরা আছে, তারা গান বাজনা অভিনয়ের সাথে কোনোভাবেই কোনো কানেক্টেড নয়, দূর দূর অব্দি। কিন্তু তাদেরকেও তাদের কাজের জায়গায় তাদের কোনো পরিচিত জায়গায় তাদেরকেও এই ধরনের কিছু জিনিস ফেস করতে হয় যেটা খুবই আনওয়ান্টেড। খুব সুন্দর বললে তুমি, ধন্যবাদ। পোশাকের থ্যাংক ইউ। কথা বলছিলে, আমি দু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি এখানটাতে। পোশাকের কথা বলছিলে তো সেই ক্ষেত্রে বলছি যে অবশ্যই এটা তো আমাদের স্বাধীনতা, আমরা হুম আমাদের হুম। পছন্দের যেটা আমরা সেভাবে আমরা পড়তেই পারি, এটা আমার আমার একদমই। মানুষ হিসেবে আমার স্বাধীনতা। একদম। কিন্তু যারা শালীনভাবে, এবং শালীনতার কথা বলেছো তুমি, অবশ্যই ওই বিষয়টি এটি পুরুষের ক্ষেত্রে যেমন, তুমি একটা সোসাইটিতে যখন আসছো, একটি পুরুষকেও যেমন ওই ওই পরিবেশে ওই সংস্কৃতির সাথে সংযুক্ত থেকেই নিজেকে উপস্থাপন করতে হয়, মেয়েদের ক্ষেত্রেও সেটিই করতে হয়। একদমই। এবং একদমই। আমরা যেটা দেখেছি যে আমাদের বাংলাদেশে তনু নামে একটা মেয়ে আচ্ছা। ধর্ষিত হয়েছিল। সে ও। কিন্তু হিজাব পরতো, সে পুরো শরীর ঢাকা তার, কিন্তু তাকেও এই ধর্ষণের শিকার হতে হয়েছে। তো আমরা যদি সেইভাবে দেখি, এটি কিন্তু আসলে পোশাকের ক্ষেত্রেও আসছে না। হ্যাঁ, একদম কিছুটা আসলে এটা না কোথায় একটা মানসিক একটা ভারসাম্যহীনতা আমার মানসিক, মনে হয়। এবং এই পরিবার থেকে, আমাদের পরিবার থেকে শিক্ষার অবশ্যই অভাব, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আসলে এবং আপব্রিঙ্গিং ইটস হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে। এবং পরিবার থেকে শিক্ষিত করে তুলতে হবে সেই, এবং নিজের আমাদেরকে সোচ্চার হতে হবে। এটিও একটা বিষয়, বড় একদমই বিষয় তাই, যে একেবারেই আমরা তাই। আমাদের স্বাধিকারের কথা যেন বলতে পারি। খুব একেবারেই। হ্যাঁ, খুব আমি আশা করছি যে তোমরা, এই প্রজন্ম, আমরা তো আমাদের অনেক দিন পার হয়ে এসেছি, আমরা এখন আর আমাদের এগুলো নিয়ে আহ, যদিও আমরা তোমাদেরকে সমর্থন করতে পারি, কিন্তু তোমাদের সোচ্চারের সময় এখন, তোমাদের কথা একদম। বলার, হ্যাঁ, ভয়েস দিতে হবে তোমাদেরকে। আম, তো একটু কি গানে যাব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে তাহলে দাদুর সুরে হৈমন্তী শুক্লার একটি বিখ্যাত গান এখনো আচ্ছা, সারেঙ্গিটা বাজছে, এই আচ্ছা। গানটি হৈমন্তীদের একদম মানে খুব আইডেন্টিক্যাল সং যাকে বলে। এবং আমরা বলি এটা আমাদের পরিবারের গান। গারে মাগা পারে সানি গারে মাগা, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা
পা রে সা নি গা রে মা গা, গা রে মা গা, পা রে সা নি গা রে মা গা। চমৎকার। তুমি যে ধরনের গান করছো, যে ধরনের কাজ করছো, তোমার কাজের আম, কি ধরনের কাজ করছো তুমি মূলত এই সময়টাতে? আমি মূলত যে কাজ করছি, আমি যেহেতু মুম্বাইতে থাকি, সেটার মোস্টলি ভাষাটা হিন্দি, বা মারাঠিতেও আমি কিছু কাজ করছি, কারণ আচ্ছা। বম্বে মহারাষ্ট্রের যে মানে ওখানকার যেটা মানুষের ভাষা, মাতৃভাষা ওখানে, ওই স্টেটের যেটা, সেটা হচ্ছে মারাঠি, মহারাষ্ট্রের। তো যেহেতু আমি বম্বেতে থাকি, বম্বের ভাষা যেহেতু মারাঠি, তো মারাঠিতে কিছু কাজ আমি করছি, স্পেশালি সেগুলো অ্যাডস এর কাজ। কারণ কি, ওখানে লোকালি যে অ্যাড একটা প্রোডাক্টের বাজছে, সেটা হয়তো তাদের মাদার টাং যেটা, সেইটাতে চালাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, তো যার ফলেতে মারাঠিতে হচ্ছে। প্লাস আমি কিছু সিরিয়ালস ওখানে, যেগুলো টিভি সিরিয়াল গুলো হয়, আহ, খুবই নামকরা চ্যানেল যেগুলো হিন্দিতে, সেই চ্যানেলগুলোর অনেক সিরিয়ালে আমি থিম সং বা টাইটেল সং এগুলো আমার গাওয়া। প্লাস আমি প্লেব্যাকও করেছি মুভিতে, হিন্দি মুভিতে। আচ্ছা। মানে যেটা মানুষের, মানে আমাদের ইন্ডিয়ান যারা ছেলেমেয়েরা, তাদের একটা স্বপ্ন হচ্ছে বলিউড। তো বলিউড খুব কঠিন একটা জায়গা। তো আমি ওপরওয়ালার কাছে খুবই কৃতজ্ঞ যে আমি সেইখানে কিছুটা পা রাখতে পেরেছি। আমার মানে ওপরওয়ালার অনেক আশীর্বাদ, আমার বড়দের অনেক আশীর্বাদে, কারণ এটার জন্য অনেক 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 হার্ড ওয়ার্ক করতে হয়। কারণ খুব টাফ, কারণ সারা ইন্ডিয়া থেকে সবাই যাচ্ছে বম্বেতে। কম্পিটিশনটা খুব হার্ড ওখানে। আর সবাই খুব ইকুয়ালি ট্যালেন্টেড, এমন নয় যে কেউ গাইতে পারছে না বা কিছু না জেনে যাচ্ছে, সো ওখানে খুব টাফ। তবে হ্যাঁ, মুম্বাই ইজ ভেরি প্রফেশনাল। তো ওখানে প্রফেশনালি সবকিছু কাজ করে, এবং ভালো কাজের দাম আছে বম্বেতে। তো দ্যাটস হোয়াট বম্বে চুজ করা আর ওখানে কাজ করা। হ্যাঁ, অবশ্যই সেটাই আমার ওটাই আমি জানাতে চাচ্ছিলাম আমার দর্শকদেরকে, যে হুম। কলকাতা ছেড়ে কেন তুমি বম্বে থাকো। তো তোমার হ্যাঁ। কাজটা ওখানে, মূলত তোমার স্বপ্নটা ওখানে, তোমার ধারণা যে তোমার স্বপ্ন ওখানেই পূরণ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তো? একদমই। তো তোমার কাজের থেকে কিছু, মানে তোমার করা গান হুম হুম। একটু শুনি, আমি একটা যেগুলো। আমি কয়েকদিন আগে একটা মুভিতে গাইলাম। মুভিটার নাম হচ্ছে ইয়েস পাপা। তো ওই সিনেমাটার খুব একটা সেন্সিটিভ একটা স্টোরি। তো একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই ধর্ষণ, কোইন্সিডেন্টালি ওই সিনেমাটার গল্পটাও সেইটা নিয়ে, একটা রেপ কেস নিয়ে, এবং এটা একটা লং স্টোরি। তো তাতে আমার দুটো গান গাওয়া আছে, একটা টাইটেল সং এবং আরেকটা গান। তো তার থেকে একটা গান আমি গাই, ওটা আমার নিজের গান। আচ্ছা। तेरे बाहों की मैं गुड़िया, तुम सा ना कोई है यहाँ, अपने सपनों से ज्यादा तुमने खुशियों को मेरी ही चाहा, हीरो तुम हो मेरे, हीरो सदा रहोगे, पापा ओ मेरे पापा, हीरो तुम हो मेरे, हीरो सदा रहोगे, पापा ओ मेरे पापा। এরকম আর কি। আচ্ছা, খুব চমৎকার। আশা করছি আরো আরো অনেক আম, আমরা গানে, মুভিতে তোমার কণ্ঠস্বর শুনতে পাবো প্লেব্যাক সিঙ্গার থ্যাংক ইউ, হিসেবে। থ্যাংক ইউ। সবাই নিশ্চয়ই চিনবে না নিশ্চয়ই। প্রিয়াঙ্গদা ব্যানার্জি, সেটি অবশ্যই আশা করতে পারি, এবং খুব শীঘ্রই হয়তো সেটি সম্ভব হবে। আমরা মনে হয় অনেক কথা বললাম, হ্যাঁ, বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আমরা তো হ্যাঁ। বাঙালিরা আড্ডা দিতেই ভালোবাসি, তো ভালো লাগছিল। তারপর আমি জানি যেতে হবে কোথাও, এবং তুমি সেটির জন্য তৈরি হচ্ছিলে। অসুবিধা আহ নেই। হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো খুব। এবং বাংলাদেশের সাথে তোমার যে নারীর টান, এবং একদমই। বাংলাদেশের মানুষরাও তোমাকে ভালোবাসে,
একদম, তো মানে আমি এই বিষয়ে হ্যাঁ, একটুখানি ছোট করে শেষ করার আগে বলতে চাই, যেহেতু আমাদের আপনার অনুষ্ঠানের দর্শকরা বেশিরভাগ বাংলাদেশের, যে বাংলাদেশের মানুষের যে আন্তরিকতাটা রয়েছে না, আহ, এই আন্তরিকতাটা বোধহয়, আমি নিজে কলকাতার মেয়ে, আমি মুম্বাইতে থাকি, বা আমি অনেক দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরে বেড়াই কাজের সূত্রে, কিন্তু বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত আন্তরিকতা রয়েছে। মানে ধরুন, এই যে আমি সেদিন আপনার বাসাতে গেলাম, গিয়া ওখান থেকে আরেকটা বাসাতে গেলাম, মানে একেবারে মনে হয় না যে এনাদের কাউকে, তো আমি হয়তো প্রথমবার তার বাসায় এলাম, কি আমি হয়তো আগে কখনো এদের সাথে এত আড্ডা দিইনি। বা বাংলাদেশে পৌঁছানোর পর যেভাবে মানুষ আতিথেয়তা যেটাকে বলে, এই আতিথেয়তা আন্তরিকতা আমার মনে হয় বাংলাদেশের মানুষকে কেউ বিট করতে পারবে না। মানে এটা জাস্ট আনবিটেবল। মানে ওনারা এটাতে পিএইচডি করে আছেন। তো তোমরা যে যাই আসো, আমাদেরকে তোমরা বিট করতে পারবে না। তো এটা একটা পাওনা। এবং আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলে যখন খুব বাংলাদেশ নিয়ে কথা বলি, তো সবাই, যারা আমার ইন্ডিয়ান ফ্রেন্ডসরা, তারা বলেন যে কি বলো, এত বাংলাদেশ পছন্দ কি আছে? আমি বললাম যে হ্যাঁ, বাংলাদেশে হয়তো অনেক কিছু, আমি যদি বলি যে আমি যদি দেশ, মানে আমি বলি না যে আমরা যারা সাবকন্টিনেন্টের, আমরা ইন্ডিয়া বাংলাদেশ ওই জায়গাগুলো, হ্যাঁ আমি এখন আমেরিকার সাথে বিচার করলে হয়তো আমাদের ওদিকে অনেক কিছু কম বেশি রয়েছে, কিন্তু বাংলাদেশে ওই যে মুহূর্তে অ্যানাউন্স করে যে মানে ওয়েলকাম টু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো তখন থেকে যেন আন্তরিকতার টাচটা শুরু হয়। তো এটা একটা মানে, আমি প্রতিবার ঢাকা যাওয়ার আগে একই রকম ভাবে এক্সাইটেড থাকি। ইভেন আমাকে, আমি একটা মজার কথা শেয়ার করতে চাই। আমি ভিসা নিতে যাওয়ার সময়, আমি যেহেতু বারবার খুব রেগুলার যাতায়াত হয়, তো আমি হাই কমিশনে যখন এই কয়েকবারের আগে পাসপোর্টটা দিতে গেছি, তো তখন আমাকে যিনি ভিসা দেবেন উনি বলছেন যে আপু, আর কতবার ভিসা দেবো, এবার একটা বিয়েই করে ফেলুন বরং। আমি বলছি, হ্যাঁ ভাইয়া, আপনি একটা ছেলে দেখুন বরং আমার জন্য। তো দিস ইজ সামথিং রিয়েলি স্পেশাল ফর মি। আর সেই তো এরকম কোনো প্রপোজাল পেলে আসবে। খুব ভালো কথা বলতে। তো যাই হোক, প্রিয়ংবদার মানে তুমি যাকে আইডল মনে করো, যাকে এরকম দুজনের নাম বলো তোমার দেশে, তুমি তাদের মতো গান করতে চাও বা তাদের সেই সেখানটাতে পৌঁছতে চাও, অথবা যার সঙ্গে তুমি গান, এবং এটা তো বলবে এটার সাথে আরেকটা যেটা, যার পরিচালনায়, যার কম্পোজ করা গানে তুমি কণ্ঠ দিতে চাও, এটা একটা তোমার স্বপ্ন। উম আমার দুজন আইডল, আমি যাদেরকে খুব খুব মানি এবং সারাক্ষণ তাদের গানই আমি বেশি শুনি, এক লতা মঙ্গেশকর, আরেক শ্রেয়া ঘোষাল। মানে আমার ফোনে, মানে ইনস্টাগ্রামটা খুললে অ্যালগোরিদম তো ওইভাবে সেট হয়ে যায়, তো শুধুমাত্র শ্রেয়া ঘোষালের ভিডিও আসতে থাকে। মানে আমি সারাক্ষণ শ্রেয়া ঘোষাল কি গান গাইছেন, কি ড্রেস পরছে কোন শোতে, আহ মানে এই নতুন কোনটা রিলিজ হচ্ছে, শোতে কি কি গান পরপর গাইছে, মানে আমি খুব পাগলের মতো ফলো করা যাকে বলে লতা মঙ্গেশকর এবং পরবর্তী জেনারেশনের শ্রেয়া ঘোষাল। আর কম্পোজারদের কথা যদি বলি, কম্পোজাররা আসলে সবাই এতই ট্যালেন্টেড এবং সবাই এমনই একটা উচ্চ স্তরে রয়েছেন, তো মনে হয় যেন সবার সাথেই, মানে যার সাথেই কাজ করতে পারবো সেটাই একটা পাওনা। তো কম্পোজারদের মধ্যে এরকম স্পেসিফিক কারোর নাম বোধহয় বলাটা ঠিক হবে না। সবাই মানে, সবাই খুবই পলিটিক্যালি কারেক্ট। নিশ্চয়ই, নিশ্চয়ই। এটুকু থাক না, আমরা নিশ্চয়ই খুব ভালো একটা সৃষ্টি কোনো এক সময় দেখতে পাবো প্রিয়ংবদা। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। তো প্রিয়ংবদা বিদায় নিতে আম, চাচ্ছি। তুমি যদি, হ্যাঁ, হ্যাঁ, তুমি, আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার থ্যাংক শুনে। ইউ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য। খুবই ভালো লাগলো। মানে অনেকে দেখেছি, আজকে আমি নিজে এখানে আসতে পেরে আমার খুবই খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, না, সেই সঙ্গে আমরা যখন বিদায় নিব, বিদায় নেয়ার নিতে নিতে আমরা তোমার পছন্দের একটা গান শুনতে শুনতে যাই। তুমি এটা বাংলাদেশের শ্রোতাদের জন্য ডেডিকেট করতে পারো, ঠিক এখন আছে, আমি, বর্তমান পরিস্থিতির কথা ভেবে, সবকিছু মিলিয়ে। ঠিক আছে, আমি এই একটু আগে যেহেতু আপনি যেটা কথা হচ্ছিল আমার, যারা যাদেরকে আমি খুব মানি, লতা মঙ্গেশকরের কথা বললাম, তো লতা মঙ্গেশকরের একটা গান আমি দিয়ে তাহলে আজকে শেষ করছি। নিশ্চয়ই, এবং এই নিশ্চয়ই। বর্তমান সময়ে যেরকম একটা খুব আনরেস্ট অবস্থা চলছে সব জায়গায়, তো মাঝখানে একটা বড় ফেজ আমারও যেন মনে হচ্ছিল আমার কিছুই ভালো লাগছে না, মানে চারিদিকে এরকম অবস্থাতে কিভাবে ভালো লাগবে।
তো সেই কথাটাকে মাথায় রেখেই যেন আমার মনে হলো যে এই গানটা একটু ছোট করে গাই। উম, নাই মনও লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, নাই মনও লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, নাই মনও লাগে না। এই নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাইনোর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও তুমিও পার থেকে তাও স্মরণী, না মনও লাগে না। এই গানের পরে আর মনে হয় কোনো কথাই বলার মতো থাকে না, না? এই রেশটুকু সেইটাই, থাক, একদম এই একদম। রেশটুকু থাক। ভালো থ্যাংক ইউ, থেকো। ভালো তোমার থাকবেন। সুন্দর সকল ভবিষ্যৎ বাংলাদেশের দর্শকদেরকে, প্রত্যেককে আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবারও দেখা হবে, এটুকুই বলে শেষ করি। হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ Thank you. প্রিয়ঙ্বদা। খুব ভালো থেকো। আর শুধু দর্শক, বিদায় নিচ্ছি কবিতার সাথে থেকে। এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাঁচবেন। ধন্যবাদ। এবারে শুনবো আপনার